প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমনটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার 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 পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গৌর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক, প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বাইল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মিসেস মা হচ্ছে। আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি। এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমনটেনিয়াসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতন উরখ হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরবো আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলেনি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতেও এই কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি। এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিকেরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীববাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা
বিয়ের আগে পর্যন্ত মা একটু একটু গোড়াকু মাসতো, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার 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 দোক্তা আছে, তোমার গোড়াকু আছে, তোমার তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো। তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট ভিটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছি, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে। ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে, বাবা আমার দোক্তা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটে ফিতে বাঁধতে বাঁধতে শোনে, ডিক 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 করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাঁ গো শুনছো, চুরি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হাই এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে, আমার দোক্তা জর্দা সুপুরি পান চলে গেল। ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনিতে এরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি, একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে 2 হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে, মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে টেকনিক্যাল ফল্ট কি জানো, আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটু পুটু করে বলো প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো, আমি যখন শুই প্রত্যেক দিন সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে, তুই যে খাটটায় শুয়েছেন এটা আমার বাবার দেওয়া, তোমার বিয়ের সময় বউ ভাতে যে খরচা করেছেন ওটা আমার বাবার দেওয়া, তুমি যে ডিক 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 করে যাও না ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান দিয়ে এরকম করে শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে, মা বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসান্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন। একটা মাত্র ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন, আর কাপড় ছিল না। আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের, গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকের যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চালচিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুয়েই তার স্বামীকে বলছেন, জানো আমার না একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাড়াক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ, শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল?
আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায় দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মা করলে ভালো হতো। যাক, একবার বলিছ আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব আমার মার কাছে কওয়া, বুঝেছ? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে, অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় সাইজ জানেন তো, ওইরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন, আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড় বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা, গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, আপনার পায়ে আমি দিয়ে গেলাম, এইটুকু ছোঁয়া যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটি বনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো স্বামী আমার সব, যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মাক না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালে বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বউর আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানাও না, কয়ও না, বোঝেও না, এই যে হতো। আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ, তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কী জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকেল যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোন চিপ, বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমি নদিয়ার বাতকুল্লায় একটা সৎসঙ্গ করছি, একটা ঘরোয়া, এই যে বললো না প্রামাণিক, যে ওর বাড়িতে ওরা করতো, মহুয়া টহুয়া বাড়িতে করতো, ঠিক এরকমই বাড়িতে একটা সৎসঙ্গ করছি। সেই সৎসঙ্গ যে হচ্ছে, সেই বাড়িতে যিনি প্রাইভেট টিউটর, তিনি আমাদের পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ তৈরি হয়েছিল, এখনও আছে কিনা বলতে পারবো না, প্রবীর ঘোষ করেছিলেন। এই বিজ্ঞান মঞ্চের একজন প্রোফাউন্ড মেম্বার, একটা বোনাফাইড মেম্বার, তিনি ওই বাড়ির প্রাইভেট টিউটর, তিনি ওখানে বসে আছেন। ওই বাড়ির যে মেয়ে সৎসঙ্গ হয়ে গেল, প্লেটে করে প্রসাদ নিয়ে গিয়ে বলছে, স্যার প্রসাদ। উনি তাকিয়ে বলেন, আমি ওসব বিশ্বাস করি না, আমি এখান থেকে ওখানে দেখতে পাচ্ছি চেয়ারে বসে আছে, আমি ওসব বিশ্বাস করি না। স্যার আমাদের সৎসঙ্গে প্রসাদ। আরে বললাম তো আমি বিজ্ঞান মঞ্চের মানুষ, এইসব সৎসঙ্গ ধর্ম প্রসাদ আই ডোন্ট বিলিভ ইট, আমি সব খাবো না। নিয়ে আসলো, তারপরে বাড়িতে চা করলো, বহু আমাকেও চা দুটো বিস্কুট দিল খেতে। ঠিক ওরকম ডিশে করে চা আর বিস্কুট নিয়ে আসছে, আমি এখান থেকে বসে ওখানে দেখছি। ইন দ্য মিন টাইম তিনি নাকের মধ্যে হাত দিয়ে খোঁচালেন,
শুকনো শিকনি বার করে গুটিয়ে গুটিয়ে ফেলে দিচ্ছেন এনাকে ওনাকে। ওই নাকটাই, ওই হাত, ওই আঙুলটাই দাঁতের মধ্যে পান খাচ্ছিলেন, আঙুলটা ঢুকিয়ে দিয়ে পানটা খুঁচিয়ে খুঁচিয়ে কিছু পানের টুকরো নিয়ে এসে বাইরে ফেললেন। এবার ওই হাতে উনি চাটা থেকে প্লেট থেকে বিস্কুট দিতে যাচ্ছেন। আমি এখানে বসে বললাম, স্যার জাস্ট আ মিনিট, আমার গাড়ি আছে, আপনার বাতকুল্লাতে নিশ্চয়ই অসংখ্য প্যাথোলজি ল্যাব আছে, আপনি বিজ্ঞান মঞ্চের মানুষ বলেই বলছি, এই আঙুলটা এরকম করে একবার মাইক্রোস্কোপের নিচে দিয়ে আপনি টেকনিশিয়ানদের জিজ্ঞাসা করুন এই আঙুলে খাওয়া প্রশস্ত না অপ্রশস্ত, এই আঙুল দিয়ে খাওয়াটা ঠিক না বেঠিক, একবার জাস্ট জিজ্ঞেস করে আসুন। আমার চোখের সামনে মাস্টারমশাই আঙুল গুটিয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, মাথা নিচু করলেন, চা না খেয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। খান চা, সাধারণ জ্ঞানের নমুনা এগুলো, বিজ্ঞান মঞ্চের মানুষ হয়ে। একটা লেখাপড়া জানা মানুষ, যে হাওড়া যাচ্ছি স্টেশনে উঠে ফ্যাঁক করে ফেলে দিলাম, ফেলে দিয়ে হ্যান্ডেলটা ধরলাম, ধরে ওই হ্যান্ডেলে হাতটা মুছে দিলাম, নেমে গেলাম লিলুয়া কিংবা দাসনগর কিংবা টিকিয়াপাড়া, তারপরে আরেকজন ওখান থেকে উঠে ওই হ্যান্ডেলটাই ধরবে, তারপরে মহা বলবে একটু চা খান, ওই আঙুলে আমি চাটা ধরবো, ওই আঙুলে আমি বিস্কুটটা খাবো। এটা কি ঠিক সাধারণ জ্ঞানের নমুনা? পিএইচডি, ডক্টরেট করেছেন, ডক্টর হয়েছেন, এটি কি সাধারণ জ্ঞানের নমুনা বলে? আমার কথা আমি উপস্থাপিত করছি, সিদ্ধান্ত আপনারা নেবেন। কেন ইনি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় শুনে রাখুন। উনি বলছেন শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এটা কি আমাদের সাধারণ পরিবারে মা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের আমরা শেখাই, সবসময় শেখাই? এই যে অঙ্কুরহাটিতে আমি আসলাম, বেশ কয়েক মাস আগে এই অঙ্কুরহাটি ক্রস করছে, অঙ্কুরহাটিতে ভয়ঙ্কর জ্যাম হয়। ওই জ্যামে বড় বড় সব 18 চাকা 20 চাকার লরি দাঁড়িয়ে দুদিকে, আর গা দিয়ে লোহার আংটা বাড়ানো আছে যেখান থেকে দড়ি দিয়ে বাঁধে, ওই আংটাগুলোর পাশে একটা লিকপিকে লোক, একদম লিকপিকে লোক, আর সাইকেলটাও লিকপিকে সাইকেল নিয়ে দুটো লরির মাঝখানে দাঁড়িয়েছে। আমার যিনি গাড়ি চালাচ্ছেন তিনি জানলার কাঁচটা খুলে তিনি বললেন, পাশে কি দাঁড়ান, যে কোনো লরি ডাইনে বাঁয়ে করলে আপনি পেস্ট হয়ে যাবেন, একদম স্যান্ডউইচ হয়ে যাবেন। কি উত্তর দিল জানেন? একটা পা বাঁদিকে এরকম করে সাইকেল থেকে নামিয়ে দিয়ে বেঁকে গিয়ে বলল, তোর বাপের রাস্তা সরে বাচ্চা। আমি বললাম যে কি সুন্দর ভাষা দেখুন, এই লোকটা কারো বাবা, এই লোকটা কারো স্বামী, এই লোকটা কারো ছেলে, এই লোকটা কোনো অঞ্চলের প্রতিবেশী। ভাষা কি বেরোচ্ছে মুখ দিয়ে? কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাব ভাষাকে আনয়ন করে। বইটার নাম হচ্ছে শিক্ষা বিধায়না। উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে। আর যে বইটা এইমাত্র পাঠ করলো সেবন্ত, তার মধ্যে একটা লাইন আছে, সব সময় ভাবমুখী থাকতে চেষ্টা করো। তারপরে আছে গুরুমুখী হতে চেষ্টা করো। এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কি করায়, কেমন করায়? এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কেমন করায়, কেমনভাবে চলায়, কি শেখায় আমাকে প্রত্যেক দিন, কি আদেশ করে আমাকে প্রত্যেক দিন। চলুন ওর মাহাত্ম্যমণ্ডিত, তার লীলায়িত, তার মাধুর্যমণ্ডিত জীবনকে যদি আমরা সন্দর্শন না করি। আমার সুযোগ হয়েছিল একদম শৈশবকাল থেকে এই শ্রীবিগ্রহের সামীপ্যে এবং সান্নিধ্যে বড় হয়ে বেড়ে ওঠা। আমার এই হাত দিয়ে বহুবার তাকে আমি স্পর্শ করেছি, তিনিও আমাকে বহুবার স্পর্শ করেছেন। আমার এই সুযোগ স্বীকৃতি ঘটেছিল বলেই সন্দর্শনের সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। তার স্ত্রী ছোট মা বলি, পূজনীয়া ছোট মা, তিনি যে বসতেন খাটের মধ্যে, চারদিকে 4টে ছত্রী, একটা ছত্রী ধরে ছোট এরকম করে দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনতেন, ঠাকুর মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে। ভক্তজন কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর ডান দিকে একটু হেলে গিয়ে ছোট মাকে জিজ্ঞেস করছেন, আমি তো যা করবার কইছিলাম তা করেছিস? খুব ফিস করে বললেন। ছোট জিভ বার করে ফেললেন। আমাদের বাড়িতে এটা প্রায় দেখি, যদি আমি আমার বউকে বলি তুমি এটা করেছো, এই মা ভুলে গেছি, তা করছি এখন। এ প্রায় আমাদের ছেলে মেয়ে বউ সংসার নিয়ে আমাদের প্রায় এটা ঘটে। ছোট মার ক্ষেত্রে তাই দেখেছি। এই চা
ভুলে গেছি, এখনই করছি। চলে গেলেন কাজটা করতে। ঠাকুর ভক্তজন সামনে ঘুরে জিজ্ঞেস করছেন, এই মানুষ ভুলে যায় কেন কত, মানুষ ভুলে যায় কেন কত? অনেক ভক্তজন অনেক রকমের উত্তর দিয়েছিলেন, ঠাকুর খুশি হননি। শেষকালে সবাই ঠাকুরকে বললেন, আপনি বলুন। ঠাকুর বলছেন, অশ্রদ্ধার থেকে। মানুষ ভুলে যায় কি করে? বললেন, অশ্রদ্ধার থেকে। ছোটবা ঠাকুরকে অশ্রদ্ধা করেন তা নয়, কিন্তু আমরা অনেক শব্দ ব্যবহার করি ক্যাজুয়ালি, অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সে শব্দগুলোর মানে আমরা ভালো করে জানি না। অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সে শব্দগুলোর ভেতরের যে মার্মিক ব্যঞ্জনা তাকে আমরা ভালো করে বুঝতে পারি না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওইখানে বসেছিলেন, শ্রী শ্রী ঠাকুর, এই দেবী একটা শ্রদ্ধা কন থেকে আইছে? বাংলা ডিকশনারি এবং উইলিয়াম মনিয়ারের ডিকশনারি থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় খুলে বার করে বলছেন, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। তালিবা সয়ডাফলা খণ্ডত্ব। সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা, আর যুক্ত ধা মানে হচ্ছে ধারণ করা। তাহলে আমি যাকে আশ্রয় করে যে সেবা প্রদান করছি তার ফলটাই আমি ধারণ করছি। আমি যখন যে কথা যে মুহূর্তে করতে বলেছিলাম সেই কথা সেই মুহূর্তে যদি না করে তার ফলকে ধারণ করা না যায়, তাহলে হ্যাঁ ভুলে গেছি, এই কথাই মুখ থেকে বেরোবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা সায়েন্টিফিক, এটা একদম অবৈজ্ঞানিক নয়। ঠিক এইভাবেই তিনি বারবার বলছেন, আমি বিশেষ জোরের সঙ্গে তোমাদের যে কথা পালন করতে বলেছি, বিশেষ শৈথিল্যের সঙ্গে তোমরা তা অবজ্ঞা করেছ। আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থেকে ঠাকুর আমাদেরকে কি শেখাচ্ছেন? গুরু ভক্তি অনেক পরে, গুরু ভক্তি অনেক পরে তিনি বলছেন যে আগে দেখ তোকে ভক্তি করে কিনা, আগে দেখ তোকে মান্যগণ্যি করে কিনা। তুই মা, তুই বাবা, তুই পরিবারের ওদের জন্মদাতা জন্মদাত্রী, তোদের মানে কিনা আগে ভালো করে দেখ। এটা কি সুন্দর তার নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। তিনি একদিন বসে আছেন, ঠাকুর আমতলায় বসে কথা বলছেন দেওঘরে, আর সরোজিনী জোয়ারদার সাথে কি ঝগড়া হয়েছে জানি না। কালীষষ্ঠী মা এবং তার মেজ ছেলে সুরেশ দা দুজনে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে। আর ঠাকুরের কাছে এসে ঢিপ করে যখন প্রণাম করেছে, ঠাকুর তখন তার ছেলে কাজলদার মুখে একটা গান শুনছিলেন, পরাণ সখা বন্ধু হে আমার, গানটা ঝড়ের রাতে আজি তোমার অভিসার, এই গানটা শুনছিলেন। আর যেই ওরা তার মাঝখানে সে ইন্টারাপ্ট করে প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলতে একটা জরুরি কথা আছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, শালা তোর হাঁটা দেখি বুঝবে পারিছি তুই কোনো আকাম বাধায় আইছিস, কি কথা। এবার দুজনের বিরুদ্ধে বলছে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে বলছে। আমরা কি করি? কথার মাঝখানে ইন্টারফেয়ার করি, আমরা কি করি? কথা ইন্টারাপ্ট করি, আমরা কি করি? মাঝখানে গিয়ে ওই বিষয় থেকেই আরো ইলাস্ট্রেট করার চেষ্টা করি। ইনি কি করলেন? ঠাকুরের অদ্ভুত 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 বাণী, হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, কেমন করে বলতে হবে, কি বলতে হবে। হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক উনি আমাদের শেখাচ্ছেন। উনি আমাদের শেখাচ্ছেন কথা বলা কেমন করে করতে হয়। আপনি এই চলাশ্রী বইটা আমাদের সুবল পাঠ করালো, একে দিয়ে তাকিয়ে দেখবেন ওর মধ্যে একটা বাণী আছে কথোপকথনে। কি করে কথা বলতে হয়, কথা বলা একটা আর্ট, একটা বাচিক শিল্প। কথা বললেই কথা বলা হয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে কে বলুন তো? পাগল। 24 ঘন্টা কথা বলে যাচ্ছে। আমরা কি বলি ও কথা বলছে? কেউ বলি আমরা বলি ও প্রলাপ বকছে। কথা বলি না আমরা। কথা বলা একটা শিল্প। কথা কেমন করে বলতে হয়, একটু সামান্য একটু সময় আমাকে দিন। একটু সামান্য সময়ের জন্য আমরা দাপর শ্রেষ্ঠ, যাদব শ্রেষ্ঠ, বিষ্ণু শ্রেষ্ঠ, পুরুষোত্তম জনার্দনের শ্রী পদপ্রান্তে গিয়ে একটু সামান্য সময়ের জন্য পৌঁছবো। 18 দিনের মহারণ, 18 দিনের মহারণে হঠাৎ যাকে আমরা এখনো কথায় কথায় বলি, বাটা সত্যবাদী যুধিষ্ঠির, এখনো বিদ্রুপ করে কথাটা আমরা বলি, সিরিয়াসলি বলি বা কমেডিকলি বলি, আমরা এখনো এই ধরনের কথা বলি। সুতরাং এই যুধিষ্ঠির উচ্চারণ করলেন অশ্বত্থামা হত ইতি গজ, সেটা খুব অদ্ভুতভাবে।
অশ্বত্থামার বাবা মহাগুরু দ্রোণাচার্য তিনি কিন্তু যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি, যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি। উনি কাকে জিজ্ঞেস করলেন? দ্বাপর শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? যাদব শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? লীলা পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণকে। কি জিজ্ঞেস করলেন? বাসুদেব, বাসুদেব আমার পুত্র অশ্বত্থামাকে মারা গেছে। কথা কি করে বলতে হয় দেখুন। রথ থেকে নেমে এসে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, গুরু দ্রোণাচার্য, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, অশ্বত্থামা কি মারা যাবেন না? এই যে গুরু দ্রোণাচার্য, ইনি কি কোনদিন মারা যাবেন না? কোনদিন মারা যাবেন না? এইরকম কথা যে হতে পারে দ্রোণাচার্য এক্সপেক্ট করতে পারেননি, হাঁ করে তাকিয়ে আছে। এইবার বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, গুরু দ্রোণাচার্য, আপনি আপনার ছেলেকে কি দিয়েছেন? কেন এই মহুয়া প্রামাণিক, এই প্রামাণিক পরিবার, উত্তম চক্রবর্তী শ্রদ্ধ ব্যক্তিত্ব সভাপতি ঋত্বিকের কথায় ওই উৎসবকে ঘর থেকে বাইরে নিয়ে এসে সর্বজন সম্মেলনে সামীপ্যে সান্নিধ্যে আজকে এই উৎসবকে উদযাপন করছেন? কেন? এর প্রাসঙ্গিকতা কোথায়? প্রয়োজনীয়তা কোথায়? বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, আপনি বিং এ ফাদার, আপনি একজন পিতা হিসেবে আপনার পুত্র অশ্বত্থামাকে আপনি কি দিয়েছেন দ্রোণাচার্য? দ্রোণাচার্য ফর্দ তৈরি করে বলছেন, খেতে পেত না, খেতে দিয়েছি, রাজা করেছি, সম্মান দিয়েছি, ঐশ্বর্য, বৈভব, সম্পত্তি, খ্যাতি, প্রতিষ্ঠা, ওয়ান আফটার অ্যানাদার ফর্দ বলে যাচ্ছে। বাসুদেব চুপ করে শুনলেন, তারপরে বললেন, সংস্কার? কি সংস্কার দিলেন? হস্তিনাপুরের ভরা রাজ্য সভার মধ্যে একটা গৃহনারী কুলবধূকে বেশ্যা বলে আপনার ছেলে বলল, আপনি বাবা হিসেবে কানে শুনলেন, চোখে দেখলেন, কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারলেন না, হাত দিয়ে আটকে টানতে পারলেন না। এই সংস্কার দিয়েছেন আপনি আপনার ছেলেকে দুর্যোধনের মতন যে অধর্মীকে সান্নিধ্যের সক্ষতায় রাখলেন, আপনার ক্ষমতা হলো না তাকে শাসন করার, তাকে টান দিয়ে বার করে নিয়ে আসার। এই সংস্কার দিয়েছেন। বাসুদেব একটা একটা করে সংস্কারের বর্ণনা করে যাচ্ছে। ঠিক সাইমultaneously যখন কালীষষ্ঠী মা এবং তার ছেলে পরস্পর ঝগড়া করছে, পরস্পর মা এবং ছেলে বিরোধিতা করছে, ইনি কি ব্যবহার করলেন? হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। ইনি হট করে উচ্চারণ করলেন। দুজনের কথা বলছেন, ঝগড়া করছেন, চুপ করে থেকে উচ্চারণ করলেন, মহামায়া প্রভাবেনা। এটা একটা অপ্রাসঙ্গিক, আনকল ফর। উনি উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা দুবার, তারপরে আবার উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা। সুরেশ দা, কালীষষ্ঠী মার মেজ ছেলে, মাথাটা একটু খারাপ, সন্তোষ দার ভাই, মাথাটা একটু খারাপ। আমাদের সঙ্গে ওদের সুতোর ব্যবসা ছিল একসময়, মাথাটা একটু খারাপ। উনি ফট করে ঠাকুরের থেকে তাকিয়ে বললেন, মায়া কি যায় নাকি? আপনি মহামায়ার কথা বলছেন? এই তো মায়া নিয়ে তো কথা হচ্ছে মার সাথে আমার, মায়া কি যায় নাকি? মহামায়ার কথা বলছেন। ঠাকুর আবার বললেন মহামায়া প্রভাবে না। আরে দূর থাকুন তো আপনি, মহামায়া, মায়া যাচ্ছে না তার মহামায়া। ঠাকুর এবার একদম প্লেনে নিচু স্তরে নেমে এসে ঝুঁকে গিয়ে বললেন, তুই যে এত চিৎকুর পাচ্ছিস, মায়া কাক কয় তা তুই জানিস? দুদিকে মাথা নেড়ে বলল, না জানি না। লিমিটেশন, সীমাবদ্ধতা, যা আমাকে সীমিত করে রাখে, যা আমাকে সীমায়িত করে রাখে, যা আমাকে আবদ্ধ করে রাখে, কাক কয় মায়া। মা কাক কয় জানিস? জানি না। এই যে তোর মা এখানে বসে রয়েছে, মা মানে যিনি পরিমাপন করেন। তোকে যে তোর বাপের থেকে তোকে যে পরিমাপন করে নিয়ে আইছে তোর মা, তোর বাপের যে ভাব, যে বৈশিষ্ট্য সেই সময় মা ধারণ করবে পারিছিল, তাই তোকে পরিমাপন করে তুই হয়েছিস। এখন তুই যদি তোর মার সাথে ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে নি? কত তোর বাপই তো তুই, তোর বাপের সংস্কার তুই, তোর বাপের ভাব তুই, তোর মা যা ধারণ করেছে। এখন যদি ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে নি?
উনি বলেন বাপের সাথে। তার সারা যদি তো বাপের সাথে ঝগড়া করতে চাস তা কর। আস্তে 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 ঝগড়াটা এক মুহূর্তে থেমে গেল, একটা শব্দ, একটা ব্যবহার। একটি অসাধারণ কথা ওস্তাদ বিসমিল্লাহ খান বলেছিলেন। গীতা ধর্মের কথা বলে, বাইবেল ধর্মের কথা বলে, কোরআন ধর্মের কথা বলে, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গুরু গ্রন্থ সাহিব সব ধর্মের কথা বলে, কিন্তু প্রত্যেকটা বইয়ের নাম আলাদা। প্রত্যেকটা বইয়ের নাম আলাদা, প্রত্যেকটা বিষয় এক হলেও উপস্থাপনা, রীতি এবং ভঙ্গি আলাদা। কিছুক্ষণ থামলেন বিসমিল্লাহ খান, তারপর তিনি বলেছিলেন যদি সুরের বিষয় চর্চা করা হয়, কোমল, গান্ধার ইত্যাদি, আমি সবটা বলতে পারবো না, মনেরই সবটা আমার, তাহলে 7টা সুরের বেশি পৃথিবীতে কেউ নেই যে বলবে 8খানা সুর আছে। এই 7টা সুরের বাইরে, রাগ রাগিনীর বাইরে কেউ বলবে না 8খানা আছে 7খানার পরিবর্তে। ওই একটা জায়গায় আমরা প্রত্যেকে এক, সঙ্গীতে এবং সাধনায় আমরা প্রত্যেকে এক। যে ভাষা, বর্ণ, কাস্ট, ক্রিড, কমিউনিটি হয়ে থাকি না কেন, আমরা প্রত্যেকে এক। বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম না, জানতে পারলাম কিন্তু প্রবর্তন করতে পারলাম না। উপলব্ধি এবং অনুভূতি গ্রাহ্যতায় ধরা পড়ল না সব বিষয়টা। তা না হলে পরে এরকম চিত্র হতে পারে না। একজন অত্যন্ত সাধক, অত্যন্ত সঙ্গীত প্রেমী ব্যক্তিত্ব ওস্তাদ বিসমিল্লাহ খানের মুখ থেকে যে কথা উচ্চারিত হয়েছিল, পরবর্তী প্রজন্ম তাকে ধারণ বা বহন বা প্রবর্তন করতে সক্ষম হয়নি। ঠিক এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, ঠিক এইরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আজকে সন্দীপনী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধারক এবং বাহক যে সংস্থা, সমস্ত দিন ব্যাপী আপনাদের কাছ থেকে সাহায্য, সহযোগিতা, দক্ষিণা, ভিক্ষা গ্রহণ করে যে মহোৎসব উদযাপন করলেন, খুব সহজ কথায়, স্পষ্ট ভাষায় সৎসঙ্গের বার্তা কি, এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে সন্দীপনী এবং সৎসঙ্গ সমস্ত বিশ্বজনীন মানুষের কাছে কি বার্তা দিতে চায়, কি বক্তব্য সৎসঙ্গ উপস্থাপিত করতে চায়, সৎসঙ্গের বার্তা কি, খুব সহজ জিজ্ঞাসা, খুব সহজ প্রশ্ন, খুব সহজ আন্তরিকতার সাথে মানুষের নিবেদন। এই প্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা সূত্রে মণি গণাইবর মতো মালা গেঁথে নেবেন। আমি শব্দ উচ্চারণ করতে করতে, আমি শব্দের তালে তালে আপনাদের সাথে সম্মিলিত হব, আপনারা মালা গেঁথে নেবেন। যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন অথবা দূরে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেকের হাতে একটা সাদা কাগজ এবং একটা পেন্সিল বা ডট পেন দিয়ে যদি আমি এখান থেকে আপনাদেরকে বলি একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন। আপনাদের সবারই ক্ষমতা আছে, শক্তি আছে, বিদ্যা আছে, সামর্থ্য আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে। আর প্রত্যেকের হাতে একটা সাদা পেপার এবং একটা পেন্সিল বা ডট পেন দিয়ে যদি বলি মেঝেতে রেখে, টেবিলে রেখে, চেয়ারে রেখে একটা গোল নিখুঁত বৃত্ত তৈরি করে দিন, আমি ফার্মলি জানি, কনভিক্টলি আমি জানি আপনারা সবাই বলবেন একটা গোল বৃত্ত করতে পারবো বটে, কিন্তু নিখুঁত বৃত্ত হবে কিনা বলতে পারবো না। এ কথা ভুল বলছি না তো? ঠিক বলছি তো? নিখুঁত বৃত্ত আমরা করতে পারবো না, এটা আমরা সবাই জানি, কনসিয়াসলি জানি, বুঝি, সবাই স্বীকার করবো হ্যাঁ নিখুঁত বৃত্ত করতে পারবো না। কিন্তু আমরাই একটা নিখুঁত বৃত্ত করতে পারবো যে কোনো জায়গায় একটা কম্পাসের হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ কম্পাস, একটা কম্পাসকে মাঝখানে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে পরে একটা নিখুঁত গোল বৃত্ত সম্ভবপর হয়। আজকে সন্দীপনী যে মহোৎসব করছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাস্টোরিয়ান হিসেবে একটি বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত বৈভব ঐশ্বর্য থাকা সত্ত্বেও একটা কম্পাসের অভাবে আমরা নিখুঁত গোল বৃত্ত পরিপূর্ণ করে তুলতে পারছি না। যে কম্পাসটিকে কেউ আল্লাহ বলেন, রব বলেন, রহিম বলেন, ওয়াদুদ বলেন, এবং কেউ বা গড বলেন, ক্রাইস্ট বলেন, কেউ বা
কেউ বা অনুকূল চন্দ্র বা শ্রীরামকৃষ্ণ শ্রীমান মহাপ্রভু বলেন, যে কোনো নামই চিহ্নিত করি না কেন, সেই কম্পাসটি যদি আমি একবার মাঝখানে রেখে গোল করে ঘুরিয়ে দিই, তাহলে আমার ভ্রূণ থেকে মহাবিশ্ব, আমার আগমন থেকে নির্গমন পর্যন্ত একটা পরিপূর্ণ বৃত্ত করতে পারবো। এই বিষয়টিকে মাথায় রেখে খুব অল্প একটু সময়ের জন্য আমরা ফিরে যাব সোদপুরের এই বৃন্দাবন, যে আঙ্গিনায় আমরা একত্রিত হয়ে সমূহ একসাথে অস্থি বৃদ্ধির গমনে উৎসাহী হয়ে উঠেছি। খুব সামান্য সময়ের জন্য ফিরে যাব লীলা পুরুষোত্তম, যিনি 18 দিন ধরে কুরুক্ষেত্র মহারণ উদযাপন করেছিলেন। সেই সামান্য খণ্ড মুহূর্তে ফিরে যাব সেখানে, যাকে আমরা আজীবন সত্যবাদী বলে জানি। এখনো আমরা কথা প্রসঙ্গে বলি সত্যবাদী যুধিষ্ঠির, এখনো বলি আমরা ঠাট্টায় অথবা আলোচনায়, কথায় অথবা উপমায়, এখনো আমরা এই কথা উচ্চারণ করি। সেই যুধিষ্ঠিরের কথায় ফিরব। তিনি উচ্চারণ করলেন অশ্বত্থামা হত, তারপরে অস্ফুট স্বরে বললেন ইতি গজ, সেটা শোনা যায়নি। সেই কথা তার যে গুরুদেব দ্রোণাচার্য তিনি শুনেছিলেন। দ্রোণাচার্য শুনে অস্ত্র ত্যাগ করেননি, তিনি কিন্তু যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি। তিনি নিজেও জানেন যে সত্যবাদী, কখনো মিথ্যে কথা বলেননি। উনি উচ্চারণ করলেন, উনি কিন্তু একবারও যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেননি। কাকে জিজ্ঞাসা করলেন? বাসুদেব শ্রীকৃষ্ণকে। সরাসরি বাসুদেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বাসুদেব যুধিষ্ঠির যেই মত উচ্চারণ করলো অশ্বত্থামা হত, তুমি আমাকে একবার বলো যে অশ্বত্থামা কি মারা গেছে? তুমি বলো একবার আমাকে, কি করে কথা বলতে হয়, কেমন করে কথা বলতে হয়। আমরা যার শ্রী চরণপ্রান্তে সমবেত হয়ে সমস্ত দিন ব্যাপী উৎসব করছি, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য, আমি শৈশবকাল থেকে তার শ্রী চরণপ্রান্তে বড় হয়ে উঠেছি। তিনি প্রসঙ্গক্রমে ভক্তবৃন্দের জিজ্ঞাসার উত্তরে একদিন বলছেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। তিনি একদিন বলছেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। যে বাণী গ্রন্থ পাঠ করা হলো চলার সাথী, ওর মধ্যে একটা ছোট্ট বাণী আছে কথোপকথনে, কেমন করে কথা বলতে হয়। এই কথা আমাদের দূরত্ব সৃষ্টি করে, নৈকট্য সৃষ্টি করে। কথা কেমন করে বলতে হয়, যাকে বলা হয় বাচিক শিল্প। সব কথাই কিন্তু কথা হয়ে ওঠে না। যদি বলেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে যিনি, তার নাম পাগল। আমরা বলি প্রলাপ বকছে, আমরা কেউ বলি না উনি 24 ঘন্টা কথা বলছেন। আমরা বলি পাগল, মাথা খারাপ, ও প্রলাপ বকছে। কথা বলি না। কথা একটা শিল্প, কথা একটা নৈপুণ্য আছে। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করলেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। ঠিক সেদিন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ মহাগুরু দ্রোণাচার্যকে বলছেন, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, গুরু দ্রোণাচার্যকে বিশ্বাস করেন যে অশ্বত্থামা কোনোদিন মারা যাবে না। এই যে গুরু দ্রোণ, আপনি কি বিশ্বাস করেন যে আপনি কোনোদিন মারা যাবেন না? সবচেয়ে বড় প্রশ্ন মারা গেলাম কি বেঁচে থাকলাম সেটা নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা হিসেবে আপনি আপনার পুত্রকে কি সংস্কার দিয়ে গেলেন। দ্রোণাচার্য সেদিন একের পর এক পদ্ম দিয়েছিলেন, খেতে পেত না। রাজা করেছি, বৈভব দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, সাম্রাজ্য দিয়েছে অনেক। বাসুদেব শ্রীকৃষ্ণ দর্শনবার পরও বললেন আরো দিয়েছেন। কৌরবের ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় একটি গৃহবধূ কুল নারীকে বিবস্ত্র করা, তাও সে নির্বিবাদে সহ্য করেছে, তাকে বেশ্যা বলে গালাগাল দিয়েছে। আর আপনি পুত্র স্নেহে অন্ধ হয়ে চুপ করেছিলেন। পিতা হিসেবে আপনি এটাও দিয়েছেন। যেদিন আপনি রাজসভা ত্যাগ করতে যাচ্ছেন, আপনার পুত্র সেখানে থেকে যাওয়ার জন্য অন্ধ পুত্র স্নেহে আপনি অধর্মকে স্বীকার করে সঞ্চারিত করেছেন পুত্রের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা এইখানেই। আজকে গাছের আগায় জল দিয়ে ধর্ম কি, সৌহার্দ্য কি, সখ্যতা কি, গাছের আগায় জল দিলে সেটা মিটবে না। যে কথা পাবনা হিমায়তপুরে দীর্ঘদিন তার আবির্ভাব ভূমিতে তিনি 58টি বছর উচ্চারণ করতে করতে
এসছেন, সেই প্রথম সিঁড়িটি তিনি বলেছেন, আমার আগমনের মাটি প্রস্তুত করা যায় কি করে, আমার অবতরণের ভূমি কি করে প্রস্তুত করা যায়। আমি দীর্ঘ চর্চা করব না, সারাদিন আপনারা বসে শুনছেন। আমি সংক্ষেপে একটি নাম উচ্চারণ করব, তার নাম নারীর পথে বইটা। সেই নারীর পথে বইটার মধ্যে দেখবেন বিশ্বের ডক্টর হ্যাভলক এলিস, রাসেল, উইলিয়াম, লিওনার্দো, একটার পর একটা বিশ্বের বরেণ্য জন মেন্টাল জীববিজ্ঞানের প্রথম জনক, প্রথম থেকে এ পর্যন্ত তারা যে কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেইখান থেকে শুরু করেছেন। নারী কি, পুরুষ কি, বিবাহ কি, বিবাহের তাৎপর্য কি, সন্তান কি, সন্তানের আগমনের প্রয়োজন কি, একটি সন্তানের অবতরণের সঙ্গে জীবন, জগৎ, আবহাওয়া, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সুরক্ষার সম্পর্ক কি। বইগুলোর নাম উচ্চারণ করছি বিধান বিনায়ক, বইগুলোর নাম উচ্চারণ করছি সমাজ সন্দীপনা, বইগুলোর নাম উচ্চারণ করছি শাশ্বতী, সম্বিতি এবং আচারচর্যা। এর সঙ্গে একটা জীবনের সঙ্গে আমি যা যা উচ্চারণ করলাম তার রিলেশনশিপ কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একের পর এক বর্ণনা করে গেছেন। আজকে চারপাশে যেসব ঘটনা ঘটছে, এগুলো যখন দেখি, কি আমার দেশে কি বিদেশে, কি আমার অঞ্চলে কি অন্য কোনো ক্ষেত্রে, তখন বারবার মনে হয় আজকে সন্দীপনী যে মহাযজ্ঞ উদযাপন করছে এর একটা প্রাসঙ্গিক তাৎপর্য আছে। শুধু হারমোনিয়াম, খোল, করতাল, গান আর বক্তৃতা দিলেই হবে না। শুধু এই দুটো কথা বলে চলে গেলাম, তারপরে ঘুমালাম, তারপর দিন আবার নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে গেলাম, এভাবে হবে না। ইটস এ ডেইলি প্রোগ্রাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1924 সালের 24শে মে উচ্চারণ করছেন, বুঝলেন দাসদা, ইটস এ প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি রুটিন প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি হ্যামারিং। প্রত্যেক দিন একে আমার চেতনায় আঘাত করে করে জাগ্রত রাখতে হবে। কিভাবে করবো, কেমন করে করবো, কি পদ্ধতিতে করবো, আমার কাছে তো কম্পাস নেই। তাই প্রথম কথাই হচ্ছে, আমার জীবনে আমার যদি এরকম একটি কম্পাস থেকে থাকে, যে কম্পাস থেকে অবলম্বন এবং আশ্রয় করে আমি চারপাক ঘুরে যাব, তাহলে পরে আমার ব্যক্তি জীবন পরিবর্তন হতে বাধ্য। রাস্তা দিয়ে যদি হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, শুয়োর যায়, আমরা যে কোনো শিশু থেকে বুড়ো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবো, এটা হাঁস, এটা মুরগি, এটা ভেড়া, এটা ছাগল, এটা শুয়োর, এটা কুকুর। ঠিক অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত মানুষ যাই, অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত সন্তান থাকি, এট এ গ্যালেন্স, এট এ মোমেন্ট আমাকে আইডেন্টিফাই করতে পারবে, ইয়েস হি ইজ দ্য সৎসঙ্গী, হি ইজ দ্য সান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একে আইডেন্টিফাই করার মতন ব্যবহার, চরিত্র, আচরণ, ভাষা, পোশাক, পরন, পরিচ্ছদ, সমস্ত কিছু যদি আমার প্রত্যেক দিনের রুটিন প্রোগ্রামের মধ্যে না থাকে, তাহলে এই সবগুলো অর্থহীন হয়ে যাবে, লঙ্গরখানা, ধর্মশালার মতন হয়ে যাবে। আজকে সন্দীপনীর তাৎপর্যই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি বিনির্মাণ কেমন করে সম্ভবপর। উইথ দ্য ডিসাইপলস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে বক্তৃতার যুগ প্রায় অলমোস্ট আমার বিবেচনায় শেষ। এখন যে সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চরিত্র দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবহার দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আচরণ দিয়ে জবাব দিতে হবে, আমার জীবন যাপনের মধ্য দিয়ে আমার পরিবেশের মধ্যে জানান দিতে হবে। আমি আপনার বাড়িতে গেছি, আপনি ফ্রিজ খুললে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের টুকরো আমার হাতের উপরে দিলে আমি কি বলবো এটা গরম? বলবো? কেউ বলবো? আমরা বলবো বাবা কি ঠান্ডা, আরে বরফ। আমার হাতে যদি একটু কর্পূরে আগুন লাগিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে ফেলে দেবো, কি গরম? আমরা ত্বক দিয়ে অনুভব করতে পারি, আমার চোখ দিয়ে, অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে অনুভব করতে পারি এটা বরফ এবং এটা আগুন। সেম অ্যানালজিতে অ্যাভারেজের মধ্যে আমাকেও মানুষ অনুভব করতে পারবে। আমাদের সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সন্তান সাইমেন্টেনিয়াসলি আমাকেও মানুষ যদি অনুভব করতে না পারে, তাহলে বুঝতে হবে দীক্ষা আমাকে এখনো দক্ষ করে তোলেনি। ঠাকুর আক্ষেপ করে বলছেন, নগর আছে, নাগরিক নেই, জীবন আছে, তার জেল্লা নেই, দীক্ষা আছে, তার দক্ষতা নেই। সন্দীপনী বারবার প্রত্যেক বছরে যে বার্ষিক উৎসব উদযাপন করে এবং সারা বছর ধরে যে প্রস্তুতি গ্রহণ করে, তার তাৎপর্য হচ্ছে এই প্রশিক্ষণ, এই অনুশীলন, এই অনুচর্যা আমার জীবনে আমি যেন আশ্রয়
করে অ্যাজ লাইক এস কম্পাস, তাহলে ঘুরতে পারবো, তাহলে বুঝতে পারবো। আমাদের দীক্ষিত, আমাদের 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 ঠাকুরের দীক্ষিত একজন মা, তিনি সৎসঙ্গে এসছেন এরকমই উৎসবে, এরকমই দাঁড়িয়ে কথা বলছি, দেখা হয়েছে, হঠাৎ তাকে দেখে আমি বললাম, আরে আপনার ছেলের বিয়ে হলো না 7-8 দিন আগে? উনি বলেন হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর না দিয়ে আমি বললাম বৌমা কেমন হয়েছে, বুকটা খালি ঠোঁটটা এরকম করে ঘুরিয়ে দিল। ঠিক 15-20 দিন বাদে একই জায়গায় বৌমার সঙ্গে সৎসঙ্গে দেখা, শাশুড়ি আসেনি, আর নতুন বাড়িতে এসছে বাবার বাড়ি থেকে, শ্বশুরবাড়ি কেমন লাগছে? একটা কথা আছে না হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে আসার কথা আমাকে সুবল অনেকবার বলেছে, আমি অনুরোধ করেছিলাম। আমাদের প্রণম্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি তখন যান, উনি আমাকে একদিন ডেকেছিলেন ওনার কর্মস্থলে, বিশেষ কাজে আমি গিয়েছিলাম। আমি এবং শীর্ষেন্দুদা গল্প করছি, আমি নাম বলবো না, তার বাংলা সিনেমার খুব নাম করা অভিনেত্রী, অত্যন্ত নামী অভিনেত্রী, তিনি একটি বিয়ের কার্ড শীর্ষেন্দুদাকে দিয়েছিলেন এবং শীর্ষেন্দুদা নকশি নাকে দিচ্ছেন। সেই সময় তিনি বলেন, দাদা আপনাকে এতবার করে বললাম আমার বিয়েতে যাওয়ার জন্য, আপনি গেলেন না। শীর্ষেন্দুদা নকশিটা দিয়ে বলে পরেরটাই যাব। আমি বললাম পরেরটাই যাবেন মানে? যখন উনি চলে গেলেন বলে এটা 3 নম্বর, নিশ্চয়ই পরে আরেকটা হবে তখন যাবো। তাহলে পরেরটাই যাবো। যদি বিয়ে এরকম হতে থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, তার লীলা মাধুর্য। আমাদের দেওঘরে ছিল ফুলমালা বলে একটি সাঁওতালি মেয়ে, ঠাকুর বসে আছেন গাছ নিচে, গাছের তলে একটা চৌকির ওপরে, আর ফুলমালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি সুন্দর তার চেহারা, কুকুরও তার দিকে তাকায়, মানুষ তো বাদ দিন। সেই ফুলমালা হেঁটে যাচ্ছে, ঠাকুর কেন ফুলমালা তুই শালা হেঁটে হেঁটে যাচ্ছিস, আমি এখানে বসে রয়েছি, একবার আমার সাথে এখানে আসলি না? শালা টানানে বিভোর। ফুলমালা এসে মোরামের ওপরে ঢিপ করে বসলো। ওদিক যাচ্ছিস কেন, তোর বাড়ি না এদিক? ফুলমালা বলছে আমার বাড়ি এখন ওদিকে। ওদিকে বাড়ি? বলছে হ্যাঁ। ঠাকুর ঝুঁকে গিয়ে বলেন, তুই কি শালা আবার বর পাল্টাইছিস? ফুলমালা তখন বলছে হ্যাঁ ঠাকুর। বলছে কেন, আগের বর কি হলো? বলে বহুত মারেছে। এই বর বলে এবার মারে না কিন্তু বকে। ঠাকুর বলছেন যে ওই টাকায় দেখতো, আমাদের আশ্রমের অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য কুকুর, একটা সাদা এবং কালো ছোপ ছোপ, কিছু কিছু কুকুর হলুদ এবং সাদা ছোপ ছোপ, কিছু কিছু কুকুর অসংখ্য ছোপ ছোপালা কুকুর। ঠাকুর ফুলমালাকে বলছেন দেখতে পাচ্ছিস কুত্তাগুলো? বলে হ্যাঁ। আর তো আশ্রমের কুকুর? বলে আমি তো কুকুরের কথা করছি না, কুকুরের গা দেখেছিস কত রকমের ছোপ, এইসব ছোপ কুত্তাগুলোর গায়ে হলো কাকুর পারিস? একটা অশিক্ষিতা একটি সাঁওতাল রমণী ফুলমালা অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে বলছে আমি বলতে পারবো না ঠাকুর। ঠাকুর বলছেন এই মেয়ে কুকুরটার সাথে অসংখ্য পুরুষ কুকুরের সংমিশ্রণ হয়েছে, সবার ছাপ মাথার মধ্যে একটু 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 করে রয়ে গেছে, বাচ্চাগুলোর গায়ে সারা ছাপ পড়েছে। মাতৃমঙ্গল বলে ঠাকুরের পৌত্র একটি সংকলন করেছেন, তার দিকে পড়ে দেখবেন ভালো করে, ভালো করে সে বইটি পড়ে দেখবেন যে অসংখ্য ছাপ যখন একটি নারীর মস্তিষ্কের মধ্যে থাকে, অসংখ্য ছাপ যখন থাকে, তখন তার প্রত্যেকটি গ্ল্যান্ড এবং থ্যালামাস থেকে প্রপার যা যা সেক্রিশন হওয়ার কথা সেক্রিশন হয় না, কোথাও কোথাও ক্লটিং হয়ে যায়, আর যার ফলে রুগ্ন, অসুস্থ, দুর্বল, ক্ষীণ আয়ু, রোগগ্রস্ত সন্তানের জন্ম দেয়। আমরা যদি আঘাতে জল ঢেলে দিই তারপরে হবে না। পৃথিবীর নাম করা বিখ্যাত গাইনোকোলজিস্ট, পৃথিবীর বিখ্যাত নাম করা গাইনোকোলজিস্ট, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে একটা নারী শরীরের গাইনি প্রবলেম কি আমি টোটাল বর্ণনা করতে পারি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাতৃত্বের স্বাদ বা অনুভূতি কেমন, এটা আমি ইহজীবনে বলতে পারবো না, এটা মাই বলতে পারে। সুতরাং আমরা জানি অনেক কিছু, এই জানা আমার জীবনকে চালাতে পারবে না। আমি বুঝি অনেক কিছু, এই বোঝা আমার জীবনকে চালাতে পারবে না। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের শিল্পনীতি এখন ক্রমশ অগ্রগমনের পথে, আর আপনি পাবনা টু হিমায়তপুর টু দেওঘর একই কথা বারবার উচ্চারণ করছেন, যজন যাজন নিষ্ঠভৃতি সস্তায়নী সদাচার, এই নীতির কথা বলছেন। ইন্ডাস্ট্রি এখন প্রগ্রেসিভ মুড, ইন্ডাস্ট্রির কথা কিছু বলছেন না কেন আপনি? ঠাকুর অনুকূল চন্দ্র মুহূর্তের মধ্যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দেখা বলেন এই দেবী দেখতো ইন্ডাস্ট্রি মুড কি? শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি ডিকশনারি খুলে দেখালেন ইন্ডাস্ট্রি কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড স্ট্রুয়ার,
ট্রু এয়ার মানে কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তো ঠিকই কথা বলছি, একটা মানুষ যদি ভেতর থেকে বিনির্মিত না হয়ে ওঠে, না করতে পারবে কৃষি, না করতে পারবে শিল্প, না করতে পারবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং সুরক্ষা। তা সুতরাং প্রথম এই একদম ভ্রূণ থেকে একটা মানুষ তো বিল্ড আপ ফ্রম উইদিন কেমন করে হয়? আমার হাতে একটা দেশলাই যদি দেন, কাঠির ডগাতে ছোট্ট একটু বারুদ, আমি রান্না করেও খাওয়ার ব্যবস্থা করতে পারি, আমি বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারি। অ্যাপ্লিকেশন কি হবে তার যদি প্রপার গাইডেন্স আমার কাছে না থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি করতে। সৎসঙ্গের শিল্প নীতি আছে, সৎসঙ্গের শিল্প নীতি আছে, সৎসঙ্গের কৃষিভিত্তিক শিল্পের কথা আছে। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি সেখানে করা উচিত, এখান থেকে বিভিন্ন ধরনের ফল এবং তার থেকে কুটির শিল্প, এবং যেখানে ছোট ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে এক জায়গায় অ্যাসেম্বল হবে সেখানে হেভি ইন্ডাস্ট্রি। তার ফলে কি হবে? চাকরি কমে যাবে, মানুষ স্বাতন্ত্র স্বাবলম্বী সক্ষম হয়ে ওঠার পথ খুঁজে পাবে। চাকর বৃত্তি, দাস বৃত্তি ক্রমশ কমে যাবে আস্তে আস্তে, চাকরির জন্য হাহাকার, বেকারি ক্রমশ কমে যাবে। সৎসঙ্গে অর্থনীতি আছে, এখন মানি স্ট্যান্ডার্ড ইকোনমি। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন ম্যান স্ট্যান্ডার্ড ইকোনমি তৈরি করতে হবে। লম্বা পথ, লম্বা ফর্দমালা। সৎসঙ্গের কৃষি নীতি, সৎসঙ্গের শিল্প নীতি, সৎসঙ্গের স্বাস্থ্য নীতি, শিক্ষা নীতি, ছেলে এবং মেয়েদের একই রকমের সিলেবাস ঠাকুর পছন্দ করেননি। একটা মজার কথা বলি, বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা আপনারা সবাই চেনেন মৃণাল সেন, তার বউ গীতা সেন, তারা গেছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি হিসেবে, এবং মৃণাল সেন আজীবন উমেন্স লিবের পক্ষে কথা বলে এসছে, আজীবন নারী স্বাধীনতার সপক্ষে আন্দোলন করে এসছেন। যারা ফিল্ম ক্রিটিক ওরা গীতা সেনকে জিজ্ঞেস করছেন, ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যার পাশে বসে আছেন উনি আজীবন উমেন্স লিবের কথা বলেছেন, বিং এ ওয়াইফ আপনি কতটা উমেন্স লিব এনজয় করেন? খুব ক্লিয়ার কোশ্চেন ফিল্ম ক্রিটিক প্রশ্ন করছেন। আর চুরুট খাচ্ছেন মিস্টার সেন, তার বাঁদিকে বসে মিস্টার সেন বলছেন মিস্টার সেনকে, সত্যি কথা বলবো? তখন বলছে হ্যাঁ তোমার যেমন হয় বলো। তখন বলছেন আমরা একটা ছবির শ্যুট করছি, তখন একদিন প্রতিদিন বলে, এই প্রত্যেক দিনই আমরা একই টাইমে বাড়ি থেকে দুজনে বেরোই, একই স্লটে একই রকম কাজ করি এবং একই টাইমে বাড়িতে ফিরি। একটা সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ফেরার পর মিস্টার সেন এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বলল, গীতা খুব টায়ার্ড, এক কাপ কফি দাও। আচ্ছা বলুন, আমিও যদি ওর পাশে শুয়ে বলতাম ওহ মৃণাল খুব টায়ার্ড, এক কাপ চা দাও, তাহলে কি হতো বলুন? আমি কি এটা বলতে পারতাম না? সবাই বলল হ্যাঁ পারতেন। মিস্টার সেন বলছেন পারতাম, পারিনি। আপনি নারীর নীতি বইটা খুলে দেখুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন আটখানা ক্যাপাবিলিটির কথা, আটখানা ফ্যাকাল্টির কথা ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন। কোনো মেয়ে মানুষ এটা করতে পারবে না, এটা করা সম্ভব নয়। কেন? দিস ইজ দ্য নেচার। এটা অ্যান্টি নেচার হয়ে যাবে যদি বলে। নেচারের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। যেমন একটা ছোট্ট হাঁসের বাচ্চাকে যদি জলে ফেলে দেন সে অনায়াসে সাঁতরে চলে যাবে, গরুর বাচ্চা সাঁতরে চলে যাবে, মানুষের বাচ্চা ফট করে ডুবে যাবে। এটা নেচার। ইতর নিকৃষ্ট মানুষ গাইডেড বাই দেয়ার নেচার, আর মানুষ গাইডেড বাই দেয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্স। দিস আর দি বেসিক ডিফারেন্স। সুতরাং প্যাশন এবং কমপ্লেক্সকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, আর নেচারকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় ওটা নিজেকে হাইজ্যাক করে ফেলে। তাই ঠাকুর একটা ছোট্ট বাণী দিয়ে বলেছিলেন, জলের ওপরে সেই ভাসতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে।